হ্যালো বন্ধুরা, মিশন ইংলিশ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমাদের আলোচ্য বিষয় ক্লজ। তো দেখো, প্রথমেই ক্লজের সংজ্ঞাটা নিয়ে আমরা আলোচনা করি যে ক্লজ কাকে বলে। তো দেখো, একদম সহজ। ক্লজ হলো এমন একগুচ্ছ ওয়ার্ডস যেখানে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে। তো দেখো, ক্লজ হতে হলে আমাদের কি করতে হবে, যে ক্লজকে খুঁজতে হলে আমাদের তিনটা বৈশিষ্ট্য আমাদের সেই সেন্টেন্সের মধ্যে খুঁজতে হবে, যে সেটা কি একগুচ্ছ ওয়ার্ড এবং সেটার মধ্যে অবশ্যই সাবজেক্ট থাকতে হবে এবং সেটার মধ্যে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। তো ফাইনাইট ভার্ব যদি কাকে বলে, তো সেটা যদি বলতে চাই সহজভাবে বলবো যে ফাইনাইট ভার্ব অর্থাৎ যে ভার্ব দেখে আমরা টেন্স চিনতে পারি বা যে ভার্ব টেন্স পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজে পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। তো এবার দেখো, তো আমরা জানতে পারলাম কি ক্লজ হলো এমন একগুচ্ছ ওয়ার্ডস যেখানে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকতে হবে। তো কি সাবজেক্ট প্লাস ভার্ব ইজ ইকুয়াল টু আমরা ক্লজ বলতে পারি। তো আরেকটা কথা মনে রাখতে হবে, ক্লজ কোনো সেন্টেন্স নয়, অর্থাৎ ক্লজ একটা সেন্টেন্স নয়, এটি একটি সেন্টেন্সের পার্ট, এটি হলো একটি সেন্টেন্সের অংশ। অর্থাৎ সেন্টেন্স এবং ক্লজের মধ্যে যদি আমরা মেইন পার্থক্যটা দেখতে চাই, যে সেন্টেন্সেও সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, কিন্তু ক্লজের মধ্যেও সাবজেক্ট ফাইনাইট ভার্ব এবং অবজেক্ট থাকতেও পারে। তো দেখো, এখন মেইন পার্থক্যটা এখানে যে সেন্টেন্স সবসময় তার অর্থ প্রকাশ করবে, কিন্তু ক্লজের মধ্যে পূর্ণ অর্থ প্রকাশ পেতেও পারে এবং নাও পেতে পারে। তো এবার দেখো, আমি একটি উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি যে আই কল্ড রাম বাট হি গেভ নো অ্যান্সার। তো দেখো, আই কল্ড রাম, তো আমাদের ক্লজ চিনতে হলে প্রথমে কি লিখবে, সাবজেক্ট। তো এই সেন্টেন্সে দেখো যে সাবজেক্ট আছে কি আই, এবং এখানে ফাইনাইট ভার্ব কল্ড রয়েছে, তো ভার্ব আছে এবং রাম আছে এখানে অবজেক্ট হিসাবে। তো দেখো, এখানে কি বলতে পারি যে আই কল্ড রাম, তো এখানে একটা ক্লজ, বাট এটা একটা কনজাংশন। তো হি গেভ নো অ্যান্সার, তো বাকিটা আছে হি গেভ নো অ্যান্সার, তো এখানেও সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে এবং নো অ্যান্সার এই বাকি অংশটুকু রয়েছে। তো দেখো, টোটালটা একটা সেন্টেন্স, আই কল্ড রাম বাট হি গেভ নো অ্যান্সার। তো এখানে যে দুটো আছে, আই কল্ড রাম, হি গেভ নো অ্যান্সার, এই দুটো হলো ক্লজ, যেটা হচ্ছে কনজাংশন দ্বারা যুক্ত রয়েছে। আশা করি বুঝতে পেরেছ। তো তারপর দেখো ক্লজের প্রকারভেদ। তো দেখো, ক্লজ সাধারণত তিন প্রকার। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটাকে আমরা মেইন ক্লজও বলতে পারি বা প্রিন্সিপাল ক্লজও বলতে পারি। সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, এই তিনটা। তো দেখো, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে, খুব সহজভাবে যদি বলি আমি, তো সংজ্ঞাটা দেখো, যে ক্লজ অন্য কোনো ক্লজের সাহায্য ছাড়াই অর্থ প্রকাশ করতে পারে তাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলে। যে ক্লজ অর্থাৎ যে সাবজেক্ট এবং ভার্বযুক্ত ক্লজ কি করতে পারে, যে নিজেই তার অর্থ প্রকাশ করতে পারে, যাকে কি করতে হয় না, যে অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো ক্লজের সাহায্য নিতে হয় না, তাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো একটি উদাহরণ দেখো, আই মেড দ্য ম্যান হু কেম ইয়েস্টারডে। তো দেখো, যে আই মেড দ্য ম্যান, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, এবং পক্ষান্তর এদিকে দেখো হু কেম ইয়েস্টারডে, যে গতকাল এসেছিল। তো মানেটা একটু দেখি, আই মেড দ্য ম্যান, আমি মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, হু কেম ইয়েস্টারডে। তো প্রথম যে এই অংশটুকু আছে আই মেড দ্য ম্যান, দেখো এটা থেকে আমরা ক্লিয়ার একটা মানে বুঝতে পারছি কি না, আই মেড দ্য ম্যান, আমি একটি মানুষের সাক্ষাৎ করেছিলাম, এখান থেকে আমরা একটা ক্লিয়ার একটা সেন্টেন্স বুঝতে পারি। কিন্তু যদি পক্ষান্তরে এই বাকি অংশটুকু দেখি, হু কেম ইয়েস্টারডে, যে গতকাল এসেছিল, এটা বললে আমাদের কিছু একটা প্রশ্ন থেকেই যায়, হু কেম ইয়েস্টারডে, সেন্টেন্সটা কিন্তু পুরোপুরি শেষ হলো না। তো দেখো, যে মেইন ক্লজ কি, যে বাক্যাংশটা আমাদের পূর্ণ থট দেয়, অর্থাৎ অর্থ প্রকাশ করতে পারে, তাকে আমরা ইন্ডিপেন্ডেন্স ক্লজ বলবো। আই মেড দ্য ম্যান, তো এখানে হচ্ছে আই মেড দ্য ম্যান হলো ইন্ডিপেন্ডেন্ট বা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো আরেকটা উদাহরণ দেখো, দিস ইজ দ্য বয় হু ডিড ইট, এই হলো সেই ছেলেটি
হু ডিড ইট, যে এটা করেছিল। তো দেখো দিস ইজ দ্য বয়, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। তো এটা থেকে আমরা ক্লিয়ার একটা থট পেতে পারি বা পরিষ্কার একটা মানে বুঝতে পারি। হু ডিড ইট, যে এটা করেছিল, এটা থেকে আমরা পুরো থট বা পুরো অর্থটা বুঝতে পারছি না। তো এই যে দিস ইজ দ্য বয়, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো এরপর দেখো সাবঅর্ডিনেট ক্লজ বা যেটাকে ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়ে থাকে। তো এর সংজ্ঞাটি হচ্ছে যে ক্লজ অর্থ প্রকাশে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভর করে তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ একাই কোনো অর্থ প্রকাশ করতে পারে না, এর অর্থ প্রকাশ করার জন্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভর করতে হয়। তাছাড়া দেখো এই ক্লজ সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা শুরু হয়। তো সাবঅর্ডিনেট কনজাংশন তো অনেকগুলো হয়ে থাকে, এদের মধ্যে কিছু হলো অ্যাজ, বিকজ, সিন্স, বিফোর, টিল, আফটার, দ্যাট, হোয়াট, হু, হাউ, ওয়াইল, হুম, দো, অলদো, ফর, ওয়াই, ওয়েন, ইফ। তো এগুলি হলো সাবঅর্ডিনেট কনজাংশন এবং সাবঅর্ডিনেট ক্লজগুলো এই কনজাংশন দ্বারা শুরু হবে। তো একটা সেন্টেন্স দেখো, রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট হু ওন দ্য নোবেল প্রাইজ। তো এটা পুরোপুরি একটা কিন্তু সেন্টেন্স যে রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট হু ওন দ্য প্রাইজ। তো এখানে দেখো দুটি সেন্টেন্স, এটি একটি সেন্টেন্স এবং এখানে ক্লজ রয়েছে, যে দুটি ক্লজ রয়েছে, একটা হচ্ছে রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট, তারপর হু ওন দ্য নোবেল প্রাইজ, এবং এটা একটা কনজাংশন যেটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা হু দ্বারা যুক্ত রয়েছে। তো আমরা দেখব রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট, এটা একটা দেখো পূর্ণ থট বা পূর্ণ মিনিং দিচ্ছে, রবীন্দ্রনাথ একজন মহান কবি ছিলেন। হু ওন দ্য নোবেল প্রাইজ, এটা থেকে কি আমরা পাচ্ছি একটা পূর্ণ থট? না। তাই কি এটা পূর্ণ থট দিতে পারছে না, এটা তখন পূর্ণ থট দেবে যখন আমরা রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ ছিলেন একজন মহান কবি, হু ওন দ্য নোবেল প্রাইজ, যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, তখন দিতে পারবে যখন এর সামনে প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটা থাকবে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এর সামনে থাকবে, তখন এটা একটা ফুল মিনিংফুল একটা ক্লজ হবে। তো দেখো তাছাড়া আমরা কীভাবে জানতে পারবো এখানে সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা এটা যুক্ত রয়েছে। তো দেখো হু উইন দ্য প্রাইজ, হু উইন দ্য নোবেল প্রাইজ, এই যে অংশটি রয়েছে, এই ক্লজটি রয়েছে, এই ক্লজটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এটা একটা নিজেই একাই অর্থ প্রকাশ করতে পারছে না। তো তারপরে সেন্টেন্সটি দেখো, আই নো দ্যাট হি ইজ এ থিফ। তো এখানে দেখো আই নো, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা স্বাধীন অর্থ বহন করতে পারছে। তারপর দেখো দ্যাট হি ইজ এ থিফ, তো এখানে দেখো দ্যাট একটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন এবং কি যে হি ইজ এ থিফ, দ্যাট হি ইজ এ থিফ, এটা একটা ক্লিয়ার মিনিং দিচ্ছে না, তাই এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো এখানে আমি তো এরপর দেখো কোঅর্ডিনেট ক্লজ, যে কি সংজ্ঞাটা, কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত ক্লজকে কোঅর্ডিনেট ক্লজ বলে। এবং এখানে মনে রাখতে হবে কোঅর্ডিনেট ক্লজ সেন্টেন্সের একটি পার্ট হলেও এটি অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভর করে না, অর্থাৎ কোঅর্ডিনেট ক্লজ কী করতে পারে, একাই তার অর্থ প্রকাশ করতে পারে। তো এবার দেখো যে কোঅর্ডিনেটিং কিছু কনজাংশন রয়েছে সেগুলি হলো অ্যান্ড, বাট, অ্যাজ ওয়েল অ্যাজ, অর, সো, অনলি, ইয়েট, নট অনলি, বাট অলসো, ফর। তো একটা সেন্টেন্স দেখো, দ্য বয় কনফিসড হিজ গিল্ট। তো এখানে দেখো দ্য বয় একটি সাবজেক্ট, কনফিসড এটা একটা ফাইনাইট ভার্ব, হিজ গিল্ট। তারপর দেখো বাট, এখানে একটা কোঅর্ডিনেট কনজাংশন রয়েছে, দ্য টিচার পানিশড হিম, এখানে সাবজেক্ট রয়েছে, পানিশড ফাইনাইট ভার্ব রয়েছে। তো দেখো যে এরকম যখন দুটি সেন্টেন্স কী হবে, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে, তখন তাকে কোঅর্ডিনেট ক্লজ বলা হয়। ধন্যবাদ।